হ্যালো স্টুডেন্ট, সেমিস্টার 4 এর ফার্স্ট চ্যাপ্টার হলো অর্থের ধারণা ও কার্যাবলী। আজকে টপিক হলো আমানত অর্থ, তার প্রকারভেদ এবং ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। প্রথমে জানবো আমানত অর্থ কাকে বলে। ব্যাংকের কাছে জনসাধারণের যে আমানত থাকে সেই আমানতের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। আমানত অর্থের উপর চেক কেটে সেই চেকের মাধ্যমে পাওনা মেটানো হয়। যদিও আমানত অর্থ সকলে গ্রহণ করতে বাধ্য নয়, কিন্তু উন্নত অর্থনীতিতে অধিকাংশ লেনদেনই এই আমানতের মারফত হয়ে থাকে। উন্নত দেশগুলোতে আমানত অর্থ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকগুলির কাছ থেকে জনসাধারণের যে আমানত থাকে সেই আমানতগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যেতে পারে। এই রকম আমানত হলো চলতি আমানত। চাইবা মাত্র এই টাকা তোলা যায় বলে একে চাহিদা আমানতও বলে। এই ধরনের আমানতের উপর কোনো সুদ পাওয়া যায় না, এগুলোর উপর যখন খুশি চেক কেটে টাকা তোলা যায়। দ্বিতীয়ত মেয়াদি আমানত বা স্থায়ী আমানত। এই আমানতগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। সেই নির্দিষ্ট সময় উত্তীর্ণ হওয়ার আগে সাধারণত এই টাকা তোলা যায় না। চেক কেটেও এই আমানতের টাকা তোলা যায় না। এই আমানত থেকে সুদ পাওয়া যায়। এই স্থায়ী আমানতের আরেকটি নাম হলো রেকারিং ডিপোজিট। তৃতীয়ত জানবো সঞ্চয় আমানত। এই আমানতে চলতি আমানতের কিছু বৈশিষ্ট্য আছে, আবার স্থায়ী আমানতেরও কিছু বৈশিষ্ট্য আছে। সঞ্চয় আমানতে কিছু সুদ পাওয়া যায় এবং সমস্ত টাকা যখন খুশি তোলা যায় না। টাকা তোলার ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকে। যে আমানতকে আমরা লেনদেনের কাজে ব্যবহার করতে পারবো, যে আমানতের উপর চেক কেটে পাওনাদারের দাবি মেটানো যাবে, সেই আমানতকেই আমরা আমানত অর্থ হিসেবে গণ্য করব। ঋণ অর্থ। কোনো লেনদেনে যে সর্বদাই নগদ অর্থ বা ব্যাংকের আমানতের মাধ্যমে হবে তার কোনো কথা নেই। ঋণের মাধ্যমে কোনো লেনদেন হতে পারে। ধরা যাক কোনো ব্যক্তি কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো দ্রব্য কিনলো ভবিষ্যতে মূল্য দেওয়ার অঙ্গীকারে। এই ধরনের লেনদেনকে বলে ঋণের সঙ্গে জড়িত লেনদেন। ঋণের সুবিধা এই যে এর ফলে নগদ অর্থের ব্যবহার কমে। ঋণের সুবিধা না থাকলে কোনো ব্যক্তি নগদ অর্থ সংগ্রহ বা উপার্জন করেই দ্রব্য সামগ্রী কিনতে পারত, কিন্তু ঋণের সুবিধা থাকলে ওই ব্যক্তি অর্থ আয় করার আগেই দ্রব্য সামগ্রী কিনতে পারবেন। কোনো ব্যবসায়ী এক ব্যক্তিকে কোনো দ্রব্য ধারে বিক্রি করলো। এই ক্ষেত্রে ব্যবসায়ী ওই দ্রব্যের মূল্য জন্য একটি বিল তৈরি করে। ওই ব্যক্তি বিলটি স্বাক্ষর করে ব্যবসায়ীকে জমা দেয়। একে বিল অফ এক্সচেঞ্জ বলে। বিলটি একটি ঋণপত্র। এই বিলে লেখা আছে কত টাকায় দ্রব্য বিক্রি করা হচ্ছে এবং কত দিনের মধ্যে ওই মূল্য ওই ব্যক্তিকে শোধ দিতে হবে। প্রতিটি ঋণের ক্ষেত্রে এইরূপ একটি ঋণপত্র সৃষ্টি হয়। প্রিমিসারি নোট, বন্ড প্রভৃতি হলো ঋণপত্রের অন্যতম উদাহরণ। প্রতিটি ঋণের ক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষকে ধার দেয়। যে পক্ষ ধার দেয় তাদের ক্রেডিটর বলে এবং যে পক্ষ ধার নেয় তাকে ডেবিটর বলে। এবার জানবো ঋণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান। কোনো একটি দেশের জনসাধারণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একদল ব্যয় অপেক্ষায় আয় বেশি করে, এরা কিছুটা সঞ্চয় করে, এদেরকে উদ্বৃত্ত সৃষ্টিকারী ইউনিট বলা হয়। 2, কিছু ব্যক্তি আয়ের অপেক্ষায় ব্যয় বেশি করে, এদের ঘাটতি ব্যয় করার ইউনিট বলা হয়। ঘাটতি মেটানোর জন্য এদের ধার নিতে হয়। উদ্বৃত্ত সৃষ্টিকারী ইউনিটগুলো তাদের উদ্বৃত্ত অর্থ সঞ্চয় করে। অন্যদিকে ঘাটতি ব্যয়কারী ইউনিটগুলো তাদের ঘাটতি পূরণ করার জন্য ঋণ নেয়। অনেক সময় দেখা যায় উদ্বৃত্ত সৃষ্টি করেছে এমন ইউনিটগুলো ঘাটতি ব্যয় করছে এমন ইউনিটের কাছে সরাসরি যোগাযোগ করতে পারে না। উদ্বৃত্ত সৃষ্টিকারী ইউনিট এবং ঘাটতি ব্যয়কারী ইউনিটদের মধ্যস্থতা কাজ করার জন্য কিছু সংস্থা গড়ে উঠেছে। এই সংস্থাগুলোকে আর্থিক মধ্যস্থকারী সংস্থা বলা হয়। এই আর্থিক সংস্থাগুলোর কাজ যারা সঞ্চয় করছে তাদের কাছ থেকে সঞ্চয়টুকু সংগ্রহ করা এবং সেই সঞ্চয়কে যাদের ঘাটতি হচ্ছে তাদের কাছে ঋণ আকারে পৌঁছে দেওয়া। যে সমস্ত সংস্থা এই ধরনের মধ্যস্থ কাজ করে তাদেরকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক হলো ব্যাংকিং সংস্থা, 2 নম্বর হলো অব্যাংকিং সংস্থা। ব্যাংকিং এবং অব্যাংকিং উভয় প্রকার আর্থিক প্রতিষ্ঠানই জনসাধারণের কাছ থেকে আমানত হিসাবে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থই জনসাধারণকে ঋণ দেয়। ব্যাংক এবং অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান উভয়ই জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করলেও সেই আমানতের প্রকৃতি কিন্তু এক নয়। ব্যাংকিং গুলো যেখানে চলতি আমানত সংগ্রহ করে, ব্যাংকের আমানত যেখানে চেক কেটে তোলা যায়। অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সেখানে স্থায়ী আমানত সংগ্রহ করে এবং সেই ধরনের আমানত চেক কেটে তোলা যায় না। ব্যাংকের চলতি আমানতকে আমরা অর্থের যোগানের অন্তর্ভুক্ত করে থাকি। সেই জন্যই অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যে অর্থ আমানত হিসাবে গচ্ছিত রয়েছে সেই অর্থকে আমরা দেশের অর্থের যোগানে অন্তর্ভুক্ত করি না। ব্যাংকগুলো তাদের সংগৃহীত আমানত একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ রাখে, কিন্তু অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই ধরনের রিজার্ভ রাখতে হয় না। ব্যাংক যখন ঋণ নেয় তখন সেই অর্থ ব্যাংক নিজে সৃষ্টি করে এবং সেই সৃষ্টি থেকে অর্থ ঋণ নেয়। অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলি ঋণ অর্থ সৃষ্টি করতে পারে না। তারা তাদের সংগৃহীত অর্থ কিছু মাত্র ঋণ আকারে নিতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। ইকোনমিক্স সেমিস্টার 4 এর প্রতিটি চ্যাপ্টার বোঝার জন্য এবং কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।